আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ১ম থেকে ৪র্থ পাঠ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু বইয়ের ভেতর থেকে পড়েছি। এখন আমাদের তো পড়ার ভেতরে সীমাবদ্ধ থাকলেই হবে না। আমাদের দেখার মাধ্যমে বা visualize করার মাধ্যমে এইগুলা বোঝার দরকার আছে। এইগুলা জানার দরকার আছে। তো এই যে ১ম এ আমরা আলোচনা করলাম ব্যাপন নিয়ে। ব্যাপন এবং ব্যাপনের গুরুত্ব এই ২ টা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব। তারপরে অভিশ্রবণ এবং অভিশ্রবণের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আ এই এতটুকুই হবে হচ্ছে আজকে আমাদের অ্যানিমেশনের মাধ্যমে জানার মেইন টপিক। তো এই যে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব, এগুলো নিয়ে যে আলোচনা করার আ সাথে আমরা এমনভাবে এক্সপ্লেন করে দেব যে তোমাদের আর বইটা পড়া লাগবে না। ঠিক আছে? তো চলো মনোযোগ দিয়ে শোনো। আমরা ১ম এই ব্যাপন Let's সম্পর্কে take a আলোচনা করব। container with এখানে oxygen তোমরা দেখতে molecules. পাচ্ছ যে একটা বাক্স নেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে একটা বাক্স তোমরা দেখতে পাচ্ছ। আ কন্টেইনার মানে এমন একটা বা এখানে মনে করো একটা বাক্স যে যার ভেতর থেকে হাওয়া বের হতে পারে না। ঠিক আছে? এমন একটা কন্টেইনার বা বাক্স নেওয়া হয়েছে। এখন এর ভেতরে আমরা কি নিয়েছি? The অক্সিজেন গ্যাস concentration নিয়েছি। of ঠিক আছে? oxygen molecules এর is ভিতরে higher অক্সিজেন গ্যাস because they নেওয়া are হয়েছে colliding with each other. এবং অক্সিজেন গ্যাসগুলো কি হচ্ছে দেখো তো? এরা নড়াচড়া করছে। আসলে কি অক্সিজেন গ্যাস আ খালি চোখে দেখা সম্ভব? আ খালি চোখে কেন? এটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব না। ঠিক আছে? ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমরা মোটামুটিভাবে দেখতে পারি। ওকে, তো এই যে তোমার অক্সিজেন পরমাণু অণু-পরমাণুগুলো এখানে রয়েছে। ঠিক আছে? অক্সিজেন মলিকিউলস গুলা রয়েছে। এগুলো কি হচ্ছে? নিজেদের জায়গায় থেকে তারা ছোটাছুটি করছে। তো আমরা জানি কি গ্যাস কি হয়? আমরা কিন্তু ওই যে পড়ে আসছি। যে পাত্রে রাখা হবে সে পাত্রের আয়তন দখল করবে। গ্যাসের নিজস্ব কোনো আকার আছে? নাই। আয়তন আছে? আ নির্দিষ্ট আয়তন আছে তবে কি? তবে এরা সেই আয়তন যে পাত্রে রাখা হবে সে পাত্রের সম্পূর্ণ আয়তন কিন্তু তারা দখল করবে। কিন্তু ঘনত্ব আছে। ঠিক আছে? ঘনত্ব বলতে দেখো এই এতটুকু বাক্সের ভিতরে যে পরিমাণ আম গ্যাস আছে, ঠিক আছে? তার ঘনত্ব বেশি হবে নাকি এই একই পরিমাণ গ্যাস যদি আমরা বড় পাত্রের ভিতরে ছেড়ে দিই তাহলে বেশি হবে? চলো The দেখা যাক। container itself. এবার এটার If the সাইজ মনে করো আমরা increase বড় the করলাম container কিন্তু size, ওর ভেতরে যে পরিমাণ গ্যাস আছে সে পরিমাণই আছে। ঠিক আছে? তাহলে প্রথমত কি হবে? ওই গ্যাসগুলা কি হবে? সারা পাত্রে সমানভাবে ছড়িয়ে পড়বে। ঠিক আছে? the molecules দেখো start moving গ্যাসগুলা towards the সারা empty space পাত্রের from its প্রত্যেকটা total জায়গায় কিন্তু concentration. তারা ছড়িয়ে পড়ছে। তো কোন দিকে ছড়াচ্ছে দেখো এখানে আগে কি বেশি ঘন ছিল, তাই না? বেশি ঘনত্বের যে স্থানটা বেশি ঘন স্থান থেকে কি কোথায় যাচ্ছে? কম ঘনত্বের স্থানের দিকে যাচ্ছে। এবং কতক্ষণ যাবে তুমি জানো কতক্ষণ যাবে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না এই আ অণু পরমাণুগুলার বা এই যে অক্সিজেন মলিকিউল গুলার আ সর্বত্র সমান যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যাবে। এটা কিন্তু অলওয়েজ হবে। আমরা যদি ২ টা আলাদা পাত্রের কথাও যদি আমরা চিন্তা করি এবং পাত্র ২ টাকে যদি আমরা কানেক্ট করি, তাহলে কি হবে? আ তাহলে যেটা হতে দেখা যেতে পারে যে আমরা চলো একটা পাত্রের ভিতরে কিছু একটা এড করব। ঠিক আছে? তো এই যে তোমার ২ টা পাত্রকে সংযুক্ত করা হয়েছে একটা রাস্তা দিয়ে। ঠিক আছে? তো কি হবে? দেখা যাচ্ছে যেখানে সবথেকে বেশি ঘনত্ব আছে সেই বেশি ঘনত্বের অক্সিজেনের স্থান থেকে তারা কোথায় যাবে? কম ঘনত্বের অক্সিজেনের দিকে যাবে এবং কতক্ষণ যাবে? যতক্ষণ না সমান হবে। যখন সমান হয়ে যাবে তখন আর এমন আদান-প্রদান হবে না। ঠিক আছে? যার জায়গায় সে তখন থেকেই যাবে। ওকে, তো আশা করি এই পদ্ধতিটা মোটামুটি খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি। এই যে দেখবা যতক্ষণ পর্যন্ত না সমান হবে ততক্ষণ যাবে। এই যে এর ভিতরে আমরা আর কিছু মলিকিউল এড করে দিলাম। মনে করো এখানে আচ্ছা আমরা গ্যাস সম্পর্কে তো দেখছি যে গ্যাস যতক্ষণ না সমান হবে ততক্ষণ কিন্তু যেতে থাকবে। তো দেখো গ্যাসের বিষয়টা এই যে এইখানে দেখো তুমি মোটামুটি গেস করতে পারবে এই পাত্রে যতটুকু গ্যাস আছে এই পাত্রে ততটুকুই আছে। কারণ কি? কারণ হচ্ছে এরা ২ টা এড ছিল এবং আ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে গিয়েছে এবং যতক্ষণ না তারা সমান হয়েছে ততক্ষণ পর্যন্ত গিয়েছে। এবং যাওয়ার ফলে মোটামুটি ঘনত্বটা সমান হলো। এখন আমরা তো গ্যাস সম্পর্কে দেখলাম। এবার বায়বীয় পদার্থ সম্পর্কেও আমাদের দেখা উচিত, তাই না? চলো আমরা গ্যাসীয় পদার্থ সম্পর্কে দেখি। তো গ্যাসীয় পদার্থ তো সম্পর্কে তো আমরা দেখলাম। এবার চলো আমরা এখানে কিছু
তোমার হচ্ছে কঠিন পদার্থ, আমরা সুগার, চিনি বা দ্রব এটা অ্যাড করব। তো চিনি বা দ্রব অ্যাড করার ফলে কি হবে, দেখো আমরা এক পাশে রাখছি, তাহলে কি হবে, ওই চিনি অণু কি কি করবে, এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, ঠিক আছে? যেই পাশে আছে বেশি আছে সেই পাশ থেকে যেই পাশে কম আছে সেই পাশের দিকে চলে যাবে। তো এই ছিল হচ্ছে তোমার ব্যাপন প্রক্রিয়া, বোঝা গেছে? এবার অভিস্রবণ প্রক্রিয়াটা চলো আমরা এক্সপ্লেন করার ট্রাই করি। আমরা কি জানছি, অভিস্রবণ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার জন্য কি দরকার, একটা সেমি পারমিয়েবল লেয়ার বা একটা সিলেক্টিভলি পারমিয়েবল লেয়ার, বা তুমি বলতে পারো এটাকে অর্ধভেদ্য পর্দা, ঠিক আছে? তো অর্ধভেদ্য পর্দার সংজ্ঞায় কিন্তু আমরা মাত্রই জেনে এসেছিলাম গত লেকচারে, বইয়ে। সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দার ভিতর দিয়ে কি দ্রাবক গুলা খুব সহজে চলাচল করতে পারে, কিন্তু দ্রব অণুগুলা কিন্তু চলাচল করতে পারে না। তো দেখো এই যে দ্রাবক অণুগুলা এক পাশ থেকে আরেক পাশে খুব সহজে চলাচল করতে পারছে বা করছে, কিন্তু এর ভিতরে যদি আমরা কোনো দ্রব অ্যাড করে দিই, এই দেখো এই দ্রবগুলো কিন্তু এই পর্দার ভেতর দিয়ে যেতে পারবে না, পর্দায় এইভাবে আটকে যাবে। আমরা জুম করে দেখছি, ঠিক আছে? পর্দাটাকে জুম করে দেখছি, দেখো। আচ্ছা, তো যদি না যেতে পারে তাহলে কি হবে, ওই দ্রাবকের ওই দ্রবগুলো কিন্তু একই জায়গায় থাকবে, কিন্তু এখানে তোমার আহ নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানের দিকে যে দ্রাবক অণুগুলা বা দ্রাবক সেটা চলে যাবে, ঠিক আছে? কিন্তু আহ এর যে লেয়ারটা সেটা তাহলে কি হবে, নিচ হয়ে যাবে, আর এখানে যেহেতু আসছে সেহেতু এটা উপরে উঠে যাবে, যেটার ঠিক এক্সাক্ট চিত্রটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে আছে, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, উচ্চ নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের দিকে যাচ্ছে, ঠিক আছে? হাইপোটনিক সলিউশন হাইপারটনিক সলিউশনের দিকে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো আলোচনা করব, যে অভিস্রবণিক চাপ, যে বিষয়গুলা যে কেন আসলে অভিস্রবণটা হয়, কোন চাপের কারণে হয়, সেটা আমরা কিন্তু ভবিষ্যতে দেখব। তাহলে এখানে কি হচ্ছে, দেখো এই দ্রব অণুগুলা আহ, এই সেমি পারমিয়েবল লেয়ার বা অর্ধভেদ্য পর্দার ওই পাশে যেতে পারছে না, তাই না? তো যেতে না পারায় কি হচ্ছে, ওই পাশের যে দ্রাবকগুলা সেই দ্রাবকগুলা কিন্তু এই সেমি পারমিয়েবল লেয়ার দিয়ে এই পাশে চলে আসছে। এর দ্বারা কি বুঝছো, এইখানে কিন্তু অর্ধভেদ্য পর্দারই ভূমিকাটা দৃশ্যমান হয়, এবং মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। ওকে, তো আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। এখনো যারা বুঝতে পারোনি তারা একটু আরেকটু দেখতে হবে, চলো আমরা আরেকটা একটু দেখি। এটা হচ্ছে তোমার কি হবে বলতো, এটা এখানে ব্যাপন হবে, ঠিক আছে? আমরা একটা পাত্র নিলাম, একটা বিকার নিলাম, ঠিক আছে, যার ভিতরে পানি বা যার ভিতরে দ্রাবক আছে, ঠিক আছে, দ্রাবক আছে। তো এখানে আমরা কিছু একটা অ্যাড করব, অ্যাড করে দেখব যে ওইটা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাচ্ছে কিনা। দেখো এটা হচ্ছে সুগার কিউব, তোমরা সুগার কিউব দেখেছো নিশ্চয়। তো ওখানে ক্রিস্টাল যেটা থাকে সেটা পানিতে পানির সংস্পর্শে এসে গলে যায়, এবং এই যে চিনির অণুগুলা সেই অণুগুলা ছড়িয়ে পড়তে থাকে। যখন সুগার কিউব, তো তোমরা অনেকে হয়তো চা বা যে কোনো শরবতের ভিতরে দেয়া দেখতে পারো। তো ওইটা কি হচ্ছে, এই যে উপরের যে তোমার যে কিউবটাকে যেটা ধরে রাখছে, অর্থাৎ ক্রিস্টাল যে লেয়ারটা সেটা ভেঙে কি হচ্ছে, চিনির অণুগুলা ছড়িয়ে পড়ছে এবং সারা কাপে বা তুমি বলতে পারো সারা বিকারের দিকে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে ব্যাপন। তো ব্যাপন পদ্ধতিটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমরা যখন কোনো শরবত বানাই বা আমরা যখন চা বানাই, তখন কি হয়, আমরা যদি তোমার চিনি শুধুমাত্র ফেলেও রাখি, যদি নাও গুলে দেওয়া হয়, তাহলে কি হয়, চাটা কিন্তু উপরের দিকে মিষ্টি হয় কিন্তু কিছুটা, তাই না? যদিও আমরা কি সেটাকে নেড়ে না দিই তারপরেও কিন্তু মিষ্টি হয়। তবে আমরা যদি নেড়ে দিই ভালো করে, যদি ওটাকে ব্যাপন হতে দিই, তাহলে সর্বত্র সমান মিষ্টি হয় এবং তখন কিন্তু আমাদের চাটা সুন্দর হয়। ওকে, তো এইবার আমরা চলো আরেকটু দেখা যাক, যারা এখনো পর্যন্ত বোঝনি তারা আরেকটু দেখো। তো এই যে আমরা তোমার হচ্ছে ব্যাপন পদ্ধতিটা এক্সপ্লেন করব। তো ব্যাপন পদ্ধতি এক্সপ্লেন করার জন্য আমরা একটা পাত্র নিয়েছি, পাত্রের এক পাশে আমরা কিছু দ্রব অণু
রেখে দিয়েছি, ঠিক আছে? তরল পদার্থের ভেতরে দ্রব অণু রেখে দিয়েছি। এবার কি হবে, ওই দ্রব অণুগুলো ওই উচ্চ ঘনত্বের স্থান থেকে কোন দিকে যাবে, নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি ডিফিউশন বা ব্যাপন পদ্ধতি। তো আশা করি বোঝাইতে পারলাম যে ব্যাপন জিনিসটা আসলে কি। এইবার আমরা অসমোসিস বা অভিস্রবণ পদ্ধতিটা দেখব। তো অভিস্রবণ পদ্ধতির জন্য আমাদের কি দরকার, মাস্ট অবশ্যই একটা সেমি পারমিয়েবল লেয়ার বা সিলেক্টিভলি পারমিয়েবল লেয়ার বা বাংলায় হচ্ছে অর্ধবেদ্য পর্দা দরকার। তো অর্ধবেদ্য পর্দা যদি আমরা দিই তাহলে কি হবে, এখানে যে দ্রব অণুগুলো আছে, দেখো জুম করে দেখো, এই যে দ্রব অণুগুলো আছে, এই যে বড় বড় লাল লাল যে অণুগুলো আছে, এগুলো দ্রব অণু, ঠিক আছে? তো এই দ্রব অণু কিন্তু ওইদিকে যেতে পারবে না, কিন্তু দ্রাবক অণুগুলা ওই পাশ থেকে ঠিকই এই পাশে আসতে পারবে। আসার কারণে কি হবে, এখানে অসমোটিক একটা প্রেসার সৃষ্টি হবে বা অভিস্রবণিক চাপ সৃষ্টি হবে, যার ফলে এখানকার যে তোমার তরল বা এখানকার যে তোমার দ্রাবক অণু, সেই দ্রাবক এই পাশ থেকে তোমার এই পাশের দিকে যাবে, এবং যে তোমার হচ্ছে অসমোসিসের যে লেয়ারটা, অর্থাৎ তোমার যে পানির লেয়ারটা, সেটা এখানে কি হবে, এখান থেকে যেহেতু এই পাশে আসছে, এখানে কমে যাবে, এখানে বেড়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে দ্রাবক অণু এই পাশ থেকে এই পাশে যেতে পারবে না। তার ফলে কি হবে, এখানে অভিস্রবণিক চাপ সৃষ্টি হবে, যার ফলে এখানকার দ্রাবক অণুগুলা এই পাশ থেকে এই পাশে চলে যাবে। এটা তোমাদের বইয়ে কিন্তু সরাসরি চিত্র আকারে দেয়া আছে। ওকে, তো ডায়ালাইসিস বলে একটা কিন্তু টার্মস আছে, যেটা তোমার হচ্ছে মেডিকেলে বেশ কাজে লাগে। তোমরা ডায়ালাইসিস করা রোগী বা এই ধরনের কিন্তু কিছু শুনছো, তাই না? তো এটা নিয়ে তোমাদের এখন জানা না থাকলেও হবে। তো এটাও এক ধরনের কি ব্যাপন এবং অভিস্রবণের মতো একটা পদ্ধতি। আচ্ছা, এখনো যারা বোঝোনি তাদের জন্য আরেকটু, সেটা হচ্ছে দেখো এখানে অসমোসিসে কি হচ্ছে, একটা সেমি পারমিয়েবল লেয়ার আছে বা অর্ধভেদ্য একটা পর্দা আছে। এই যে মেমব্রেনটা বা এই অর্ধভেদ্য পর্দাটা বা সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা বলে এটাকে, তোমাদের বইয়ে কি দেখবা, অর্ধভেদ্য পর্দা, ঠিক আছে? তো ওই অর্ধভেদ্য পর্দা দিয়ে আমরা একটা পাত্রকে আলাদা করলাম। আলাদা করার ফলে কি হলো, একপাশে আমরা রাখবো কি, একপাশে দ্রব যোগ করবো। এখানে দ্রব হিসেবে আমরা মনে করো লবণ নিয়েছি, ঠিক আছে? আর একপাশে ফাঁকা থাকবে। তো লবণ এখানে আমরা যোগ করেছি। এখন এখানে কি হবে, এখানে এই কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে যাবে, অর্থাৎ যেখানে দ্রব আছে, দ্রব কিন্তু ওই পর্দা দিয়ে ওই পাশে যেতে পারবে না। এই কারণে কি হবে, ওই পাশের যে দ্রাবক আছে, ওই পাশের দ্রাবক ওই পাশ থেকে এই পাশে আসবে, অর্থাৎ কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে আসতে থাকবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অভিস্রবণ। তো আশা করি অভিস্রবণ যে বিষয়টা, সেটা নিয়ে তোমরা সবাই ক্লিয়ার। এই যে এখানে তোমার সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে আহ বিষয়টা আছে, সোডিয়াম ক্লোরাইডের। ওকে, তো এখানে রিভার্স বলেও একটা আছে, রিভার্স অসমোসিস, যেখানে যদি আমরা ওই পাশে কোনোভাবে প্রেসার ক্রিয়েট করতে পারি, তাহলে ওই পাশ থেকে এই পাশের দিকে তোমার হচ্ছে চলে আসবে। তো ফিল্টারিং করার সময় দেখা যাচ্ছে এটা ব্যবহৃত হতে পারে। তো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম যে ব্যাপন কি এবং অভিস্রবণটা আসলে কি। তো ব্যাপন এবং অভিস্রবণটা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে অবশ্যই ইয়েস লেখো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট।